স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। অর্থাৎ যে কোনো একটা জাতি চাইলেই স্বাধীন হতে পারে, কিন্তু ভোটটা সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই। খেলা শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই ভাবছিলেন জামাত ইসলামের নজিরবিহীন বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিভাবে অতি সূক্ষ্ম এবং ভয়ানক কারচুপি করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, রেজাল্ট টেম্পারিং করা হয়েছে। এইভাবে ক্ষমতা আসাটাকে অনেকেই মনে করছেন বিএনপি একটি মাইন কাতিপায় ফেসে গেছে। জুলাই সনদ কিংবা এই হ্যাঁ ভোটে যেগুলো পাশ করে নেওয়া হয়েছে একটিও যদি মানতে রাজি না হন বিএনপি, তাহলে করে প্রকাশ্যে সাদিস আলমের গাড়ি বরে ভয়াবহ হামলা করলো বিএনপি। ভোটে জিতেই সাথে সাথে বিএনপি দেশব্যাপী আবার সন্ত্রাস শুরু করে দিয়েছে। সারা বিশ্ব জেনে গেল নির্বাচনে বড় ব্যবধানে জিতে গেছে বিএনপি, জিতে গেছেন তারেক রহমান। কিন্তু জামাত কি আদতে হারলো? নির্বাচনে সব দলই ছিল, আওয়ামী লীগও ছিল, আমরা দেখতে পাই নাই। আওয়ামী লীগ ছিল গুপ্ত, আর এই গুপ্ত ভোটেই বিএনপি জয় জয়কার। ফেল করেছে না পাস করেছে, এটা দিয়ে আমার কোনো লাভ হবে না, আমার ব্যক্তিগত কোনো লস হবে না। এই দেশে ক্ষতি হয়েছে। চোর বাটপার দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায় সেটি সত্যি ভালো চলবে না। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। তখন আমার এই এপিসোডটা আপনারা দেখেছেন, তখন নির্বাচনের ফলাফল পাইয়া গেছেন মনে হয় সবাই। বিএনপি যা প্রেডিক্ট করেছিল তাই সম্ভবত পাইছে 200-র বেশি সিট, কোথায় যেন দেখলাম 208টা। বিএনপি সরকার গঠন করবে। আমাদের তো বিজয়ী দলকে মুক্ত কণ্ঠে অভিনন্দন জানানো উচিত, তাই না? কিন্তু জানাতে পারতেছি না মুক্ত কণ্ঠে। অভিনন্দন জানাবো, কিন্তু মুক্ত কণ্ঠে জানাতে পারতেছি না, কারণ আজকে আপনারা জিতছেন কিন্তু ইতিহাস অন্যদিকে হাঁটতেছে। কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমন ভাবে কালি লেগে গেছে, যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে। খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করবো। এটা দরকার ছিল না এইভাবে কারচুপি করার। ভোটটা সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই। 10:30 পর্যন্ত রেজাল্ট আসতেছে মোটামুটি 2 জোট পাশাপাশি আগেছে, 3-4টা সিটের গ্যাপ, কখনো এই জোট একবার আগে, কখনো আরেক জোট একবার আগে, তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ, ঘন্টা দুয়েক। তারপরে তত্তর করে বিএনপি আগে যেতেছে। আর জামাত জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে, আর নড়ার কোনো নাম নাই। ওইখানে দেখলো 40 থেকে বিএনপি 208 হইলো। আচ্ছা বলেন তো, কখনো এইভাবে ডেটা ফাংশন করে? ভোটের সব তো ডেটা অঙ্ক, এটাকে এইভাবে ফাংশন করে? মানে বিজ্ঞানের কথা, ব্রেনের কথা আর কি, এডুকেশনের কথা, এগুলো তো র্যান্ডম নাম্বার। যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর কোনো প্যাটার্ন মানে নাই। আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন, তারপর দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে। একদম সেই অঙ্কে সেটা বুঝে দেওয়া যাবে। আমি বুঝাই বলি একটা, ধরেন এটা 300 সিট, তাই না? 2 জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি। র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে, এইটা যদি আমি সাইমুলেশন করি, বারবার করে দেখি, ধরেন 1 লাখ বার করি, এরপরে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসে। প্যাটার্নটা কিরকম? যে 10:30 পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে, তারপরে টোটাল ফ্রিজ একদিকে, আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন, দাম করে উঠে গেছে উপরে। এটা সম্ভাব্যতা কত? এটা সম্ভাব্যতা যদি 0-এর কাছাকাছি হয় তাহলে এটা কারচুপি। আমি অঙ্কটা করেছি, অঙ্ক কলে, আমাদের বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক ভয় পায়, তো আমি করেছি। যদি আমি স্ট্যাটিস্টিশিয়ান না, তাহলে এটা হওয়ার সম্ভাবনা 0। মানে 1,90,000 বিলিয়ন কোটি বার যদি আপনি এটা করেন, তাহলে একবার আপনি এটা চান্স আছে। মানে বুঝেছেন তো? এডিটর সাহেব লিখে দেন 1,90,000 বিলিয়ন কোটি বার আপনি যদি এটা সাইমুলেট করেন, প্রায় অসীম সংখ্যায়, তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে। এই নির্বাচনে যেটা হয়েছে, কি রেকর্ড দেখেছেন? গিনেস বুকে ঠাঁই পাবে বিএনপি দল হিসেবে, এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসন সংখ্যার কথা কিন্তু বলছে 200-র বেশি পাবে, বলছে না? বলছে জামাত এনসিপি 80টার মতো পাবে, তাই হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এত নিখুঁত প্রেডিকশন কেমনি করলো? তখন আগে থেকে সাজানো ছিল, তাই না? এই যে 208টা সিট যে পেলো, এইরকম আওয়াজ কি বিএনপি ছিল যে 208টা সিট পাবে? ইলেকশনের মাঠে ছিল, মঙ্গলটাটা ছিল। এই লেভেলে জিততে হলে তো একটা ইস্যু লাগে রে ভাই, বড় ইস্যু লাগে, যে ইস্যুতে সারা দেশে র্যালি করবে। 2008 সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি, সেজন্য আমি জিতেছিল, এরকম জিতেছিল। 70-এর নির্বাচনে ছিল স্বায়ত্তশাসন, এজন্য মুজিব জিতেছিল। এবার কি ছিল? ফ্যামিলি কার্ড, মানে মানুষ পাগল হইয়া ফ্যামিলি কার্ডের জন্য সাপোর্ট ফাইরা ভোট দিছে। আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব কয়টা মিডিয়া, তারপরে ওই খবর সবাই মুছে দিছে। তারপর দেখি ববি আজাদ জয়, এরকম তো অনেক আসন হয়েছে। এমনকি তারেক রহমানের আসন হয়েছে, 3,500-এর ব্যবধান ছিল, 17টা কেন্দ্র বাকি ছিল কোনা, তারেক রহমানকে বিজয় ঘোষণা করে দিচ্ছে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে, এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারোয়ার কত ভোটে আসছে জানেন? 2000 ভোটে মাত্র। শুধু জামাত 5,000-এর কম ভোটে হারছে। এরকম আসনের সংখ্যা কত জানেন? 53টা। মূলত এই 53টা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে। কেউ বলে এটা 70টা। জামাত তাইলে পরিপক্ষে আসনগুলোতে জিতছে, কিন্তু ডিপ স্টেট সংখ্যা কমায় কয়টা দিতেছে? 70টা না কয়টা যেন দিতেছে, খয়রাতি। এটা তো বিএনপির শক্তি না, এটা ডিপ স্টেট, আওয়ামী লীগ আর প্রশাসনের শক্তি। তার উপরে ভর করে তারেক রহমান দেশ চালাবে। কেমন চালাবে বুঝেন? আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না, আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া। প্রয়াত ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন, সাবেক আমলা এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন সাবেক। ওনার একটা বই আছে, অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাজালের রাজনীতি। ওইটা উনি লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলায় দেওয়া হয়। উনি লিখেছেন কারচুপি হয় ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে। বুঝেছ কি জিনিস ঘটেছে না? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার
পর যখন গণনা শুরু হয় তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখায় বা প্রশাসনের সহায়তা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে না বের করে। কুমিল্লা ৮ বড়ুয়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের 30টা সেন্টারের এজেন্ট থেকে তারা বের করে দেয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বই নিশ্চিত করে এবং পদক্ষেপ নিশ্চিত করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই। এখন পটুয়াখালী মির্জাগঞ্জে এরকম সমস্যা আছে, আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে, সেখানে বিভিন্ন আসনের সমস্যা তৈরি করেছে তারা। গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসে। পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে যখন ভোট গণনা করা হয় তখন আসল জনমত প্রতিফলিত হওয়া কঠিন হয়ে পড়ে। উনি লিখেছেন যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে, মানে যে ডিসি আর কি, সে রিটার্নিং অফিসার হয়, রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল পাঠানোর আগে যে সংকলন তৈরি করা হয় সেখানেই বড় ধরনের কারিগরি করা হয়। ফলে দিনের বেলায় দৃশ্যত শান্ত নির্বাচন রাতের ফলাফল ঘোষণার সময় সম্পূর্ণ বদলে যেতে পারে। দেখেছেন, একই কথা কয়ে গেছে গুরুজন। হ্যাঁ, কি চমৎকার কয়ে গেছে। এটাই ফলো করেছে আর কি, বুঝি চাও। এটাই জানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এটাই জানে আমাদের প্রশাসন, এটাই জানে আমাদের ডিপ স্টেট, এই কাজই করে। এই নির্বাচনের ফলাফল একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। আমরা গেলে জাতীয় পার্টিকে ওয়াইপ আউট করে দিছি। রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ। আওয়ামী লীগ বিএনপি 35 বছর ধরে সিট ধরাতে পারেনি সেই দুর্গতে, আমরা একটা ফ্ল্যাগ করে দিছি। আমরা করছি, বিএনপি করে নাই। রংপুরে বিএনপি আওয়ামী লীগ কিছু করতে পারে নাই, সেখানে যে এনসিপি জামাত তাদের হারাই দিল। সেই এনসিপি জামাত দুর্বল না যে সারা দেশে হারে গেল? এই চিত্রটা রংপুরের চিত্রই সারা দেশে হওয়ার কথা ছিল, হইল না, ডিপ স্টেট হইতে দিল না। এটা আসলে করার দরকার ছিল না, এই কামটা করার দরকার ছিল না। ভোট খুবই সেন্সিটিভ জিনিস। মুজিব 1973 এই কিসিমের একটা নির্বাচন করে গাড্ডায় পড়েছিল। হাসিনা নির্বাচন না দিয়া এরকম কিসিমের নির্বাচন করে গাড্ডায় পড়েছিল। কাশ্মীর একটা নির্বাচনের ফল মানে নাই, এই জন্য অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর না কতদিন থেকে। কি অবস্থা এখানে, এমন শান্ত হয় নাই। আবার বাংলাদেশে এই কাজ করা লাগলো, এত লজ্জা হয়ে থাকবে, শুধু লজ্জা না, একটা বিপদ হয়ে থাকবে। এই কালি গা থেকে যাবে না বিএনপি, এবং যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদের কাফারা দিতে হবে। দিতে হবে এই জন্য যে জামাত এনসিপি তো কম ভোট পায় নাই। হিসাব করে দেখেন পার্সেন্টেজে এই লোকগুলোর উপেক্ষা করবেন কিভাবে? আপনি জিতলে অসুবিধা নাই, যেতেন, ভোট নিয়ে যেতেন, যতগুলো সিট জনগণ দেয় সে কটা নিয়ে খুশি থাকেন না। আপনার অ্যাবসলিউট মেজরিটি লাগবে। হ্যাঁ, লিসে হাউস যেতে লিসে। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল বড় নেতা ছিল, তার প্যারালাল কেউ ছিল না। ব্রিটিশ মিডিয়ার সে একজনের প্রিয় পাত্র ছিল আর কি। সেখানে যাইতে সব জায়গায় মিডিয়া তাকে ছুটে যেত, মারাত্মক হাইপ তার। যেখানে যায় বিশাল সভা করে, তার মতো প্রোফাইল কারো নাই। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় নেতা। সেই যুদ্ধ শেষ হওয়ার পর এই নির্বাচন দেওয়া হয়েছে, গোহারা হারছে লেবার পার্টির কাছে, তাকে নিয়ে হাইপ করে ভ্যানি ছিল। আবার কিন্তু সে ঠিক 5 বছর পরে নির্বাচনে জিতেছে। পাবলিকের মনে এরকম, চার্চিল যদি একটা বিশ্বযুদ্ধ জেতার পরে হারতে পারে, সেই তুলনায় আমরা কিছুই না, হারিছি। আমরা স্বীকার করি হারিছি, আমরা বিরোধী দল, অপোজিশন, কিন্তু আমরা রেসপন্সিবল অপোজিশন হতে চাই। সামনের বার জিততে হবে। এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিতে হবে, রেকর্ড রাখা জরুরি, সব ডকুমেন্টেশন রাখতে হবে, ভিডিও ডকুমেন্টারি করিয়া পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার যারা ছিল তাদের নামটা রাখতে হবে, নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্ব ছিলেন সবকিছু সহ প্রত্যেকটা কেন্দ্রের ভোটের ফলে কপি রাখতে হবে, স্বাক্ষর করা কপি। এই নির্বাচনে যা যা নিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি, ক্লিপ, অডিও সব আর্কাইভ করে রাখতে হবে। যে সমস্ত প্রার্থীকে হারায় দেওয়া হয়েছে তাদের পোলিং এজেন্টদের, কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত। তারপর নির্বাচনের ক্যাম্পেইন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি, সেগুলো ডকুমেন্টেশন থাকা উচিত। এই নির্বাচনে আমরা যে হাই তুলছিলাম সেটা তুলনাহীন। সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। অসম্ভব কাজ করছেন আপনারা, কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্য যে আরো কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিকমতো করতে পারি না। এটা স্বীকার করা ভালো, বা করতে পারি নাই। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই। বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল, এটা আমাদের জন্য সমস্যা করছে। কোনো মিডিয়া নাই আমাদের সাথে, কেউ আমাদের কথা বলে না, লিখে না। ইলেকশন ক্যাম্পেইনে ইন্ডিয়া ইস্যু যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসে নাই। আমি জানি না কেন ওনারা আনেন না। ইন্ডিয়ারে খুশি করবেন কিনা, ইন্ডিয়া যদি অখুশি হয়ে যায় সেটা ভেবে যদি না বলে থাকেন তাহলে বিপদ। নারীদের একটা রিজার্ভেশন ছিল, এটা কাটে নাই। নারী ইস্যুতে একটা স্পষ্ট লিখিত অবস্থান নেওয়া উচিত ছিল, সেটা না হয় নাই। আর ঐক্যটা ঠিকমতো ক্রিস্টালাইজ হতে পারে নাই, মানে একদম শেষ মুহূর্তে হয়েছে ঐক্য। আর প্রশাসন তো পুরাই বিএনপির অনুগত, তার আজ্ঞা হয়ে গেছিল। এরকম একটা অবস্থায় জিতে আসা খুবই ডিফিকাল্ট। তারপরে ক্যাম্পেইনটাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছায় নিয়েছিলাম যেখান থেকে মনে হয়েছে যে আমরা জিতে যাবো, এবং আমাদের তো খুবই ভালো রেজাল্ট করার কথা ছিল। বিএনপিকে জিতলে খুব মার্জিনালি জিততে হতো। এখন কি করা উচিত জামাত এনসিপির? এখন করণীয় হইতেছে 3টা রাজনৈতিক এজেন্ডাকে কেন্দ্র করে জোটের রাজনৈতিক ভিত্তিকে সংগঠিত করা। 1 নাম্বার, একটা রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা নেওয়া। আমরা রেসপন্সিবল অপোজিশন হলে আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে। এখনই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খড়গহস্ত হওয়া উচিত হবে না। আমরা দেখি কি ডেলিভার করতে পারে বিএনপি। এই সরকার চালানো বিএনপির জন্য হানিমুন পিরিয়ড হবে না, অত্যন্ত জটিল হবে সরকার চালানো। আর যা যা প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো ডেলিভার করতে ওদের ঘাম ছুটে যাবে। জামাত এনসিপি আন্দোলন করলে বলবে ওদের জন্য আমরা কাজ করতে পারিনি, দায় চাপে দেবে আপনার উপরে। 2 নম্বর হইতেছে এই বিএনপি শাসন চালাইতে গেলে ভুল করবে, মিস্টেক করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে। আপনারা একটা হাসিনা 2 রেজিম দেখতে পারবেন। সেখানে আমাদের খুবই ক্যালকুলেটিভ আন্দোলন গড়ে তুলতে হবে। এই যে দেখেন ইলেকশনে যেতে আওয়ামী লীগের স্লোগান দিতেছে বিএনপি, একটা বিদেশি বিদ্যুৎ ধরে ধরে জবাই করে। শুনেছেন? শুধু তাই না, আজকে শিবির নেতাদের বাসায় হামলা করতেছে। আপনারা একটা আমি শাসন দেখবেন, লিখে রাখতে পারেন। আমরা আবার আগে সেই জায়গায় ফিরে গেলাম, 2008 সালে ফিরে গেলাম। এরপরের সময়গুলো আবার রিপিট হবে। এবার হবে দ্রুত। হাসিনা 15 বছরে যারা দেখছেন তা বছর 2 এর মধ্যে দেখে ফেলবেন। তারেক রহমানের যদি স্টেবিলিটি প্রায়োরিটি হতো তাহলে ভোটটা তিনি ফেয়ারিটি দিতেন। মানুষ একটা পরিবর্তন চাইছিল, তিনি পরিবর্তনটা ঠেকাই দিলেন। এবার কি আদৌ পরিবর্তনকে ঠেকাই রাখা যায় না? আর 3 নাম্বার স্ট্র্যাটেজি হইতেছে আজকে যে শক্তি জামাত আর এনসিপির পিছনে দাঁড়াইছে সেই শক্তিকে সংহত করে পরের নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া উচিত। এই নির্বাচন কিন্তু দেখা দিল যে বাংলাদেশ এখনো গণতান্ত্রিক পরিপক্কতায় পৌঁছায়নি, কিন্তু ভোট প্রমাণ করলে একটা বিকল্প শক্তি উঠে এসেছে। এই শক্তিকে আর থামানো যাবে না। আর বিএনপি যেহেতু আওয়ামী লীগ আর হাসিনার দেখানো পথেই যাইতেছে, তাই সে হাসিনার অন্তিম যে লক্ষ্য সেটার দিকেই যাবে। এটাই ইতিহাসের শিক্ষা। তবু আপনাদের জন্য শুভকামনা। আমরা লক্ষ্যে অবিচল থেকে আগায় যাবো, জনগণকে সাথে নিয়ে যে আজাদির কাফেলা আমরা শুরু করছি তার সাথেই যাবো। দেখা হবে রাজপথে, দেখা হবে লড়াইয়ের মাঠে, দেখা হবে আবারও আগামী নির্বাচনে।
আমরা আরো শক্তিশালী হয়ে আপনাদের সামনে আসবো। ইনকিলাব জিন্দাবাদ। জামাত ইসলামের নজিরবিহীন বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিভাবে অতি সূক্ষ্ম এবং ভয়ানক কারচুপি করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, রেজাল্ট টেম্পারিং করা হয়েছে আমাদের কাছে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকার আসনগুলোতে, ঢাকায় গুরুত্বপূর্ণ ইনক্লুডিং তারেক রহমানের আসন সহ সব আসনে জামাত জিতেছে, কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ ট্রু। প্রত্যক্ষদর্শী অনেকের কাছ থেকে আমি তথ্য প্রমাণ পাচ্ছি এবং অবাক হচ্ছি। হ্যাঁ, জামাত এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা ইনস্ট্যান্ট কিছু করতে পারেনি। ভয়াবহ কারচুপি হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, ঢাকায় হয়েছে সবচেয়ে বেশি। যখনই দেখছে, আমার একটা বক্তব্য নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন তুলছেন যে চারদিকে জামাতের বিজয় শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিজয় শুরু হয়ে গেছিল, এটাই সত্য, আমি সঠিক বলেছিলাম। কিন্তু ওই বিজয় দেখে ওরা হঠাৎ ভোট গণনা বন্ধ করে দিয়েছে, ফলাফল প্রকাশ বন্ধ করে দিয়েছে। তারপরে গভীর রাতে ধীরে ধীরে টেম্পারিং করেছে, অল্প ভোটের ব্যবধানে জামাতের প্রার্থীদেরকে হারিয়ে দিয়েছে। কমপক্ষে 53 আসনে ইঞ্জিনিয়ারিং করে জামাতের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। জামাতের ভাইরা, আপনারা হতাশ হবেন না, আপনারা জিতেছেন কারণ জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে। আল্লাহ সাক্ষী, কারা কোন দলকে ভোট দিয়েছে আমরা তো জানি, আল্লাহ দেখেছেন। তো ভোট চুরি করে যদি কেউ এমপি হয়ে থাকে, ওদের উপর আল্লাহর গজব টুটি একটা মনে পড়বে, যেরকম আওয়ামী লীগের উপর করেছে। জামাতের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটাই সত্য কথা। দেশব্যাপী সূক্ষ্ম কারচুপি হয়েছে, তথ্য প্রমাণগুলো জামাত কম্পাইল করছে। তবে হ্যাঁ, এখন জামাত ইনস্ট্যান্ট কোনো অঘটন ঘটাতে পারেনি, আমি জামাত চুপচাপ কেন? হয়তো এই এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচারের সাথে টেকা তো সহজ নয়। জামাত দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের মধ্যে ছিল, এখন আবার যদি পাওয়ার স্ট্রাকচারের সাথে সরাসরি কনফ্লিক্টে যায়, এটা খুব কঠিন। সাধারণ জনগণ জুলাইয়ের মতো তো আর জামাতের পক্ষে ওইভাবে হয়তো বা দাঁড়াতো না। জুলাইতে তো পুরো জাতীয় ঐক্যবদ্ধ ছিল। আর এখন ইউনূস সরকার, এখানে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যাওয়া, আবার পশ্চিমাদের ভারতের রেড সিগন্যাল আছে। হয়তোবা আমিরে জামাত দেশকে ভয়াবহ কোনো বিপর্যয়ের হাত থেকে, এই টেম্পারিং মেনে নিয়ে তুলনামূলক বড় ক্ষতির হাত থেকে, বড় কোনো অঘটনের হাত থেকে জাতিকে রক্ষা করেছেন। তখন অনেকে বলতেন যে জামাত এই হটকারী সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের বিরুদ্ধে এই করেছে সেই করেছে, এই কারণে দীর্ঘমেয়াদে দেশ একটা মহা অশান্তিতে পড়ে গেছে। এখন যেটা হবে, বিএনপি অলরেডি সন্ত্রাস শুরু করে দিয়েছে, আমরা প্রতিবাদ করতেই থাকবো, এর ফলাফল হবে ভয়াবহ। আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিব। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাসীরা জামাত এবং এনসিপির উপর হামলা করছে, বাড়িঘরে হামলা করছে, আগুন দিচ্ছে। তারেক রহমানকে অনতিবিলম্বে এগুলো কন্ট্রোল করতে হবে, নইলে পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে। বিশ্ববিদ্যালয়গুলো অতি সূক্ষ্মভাবে দখল নেওয়ার পরিকল্পনা করছে। একসাথে সব দখল নেবে তা না, ধীরে ধীরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে ইশরাক এবং বিএনপির লোকজন ভয়াবহ পরিকল্পনা করছে, যেখানে শিবির কোনো অস্তিত্ব রাখবে না। সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অকার্যকর করে দিবে। এর মানে এরা কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল? তবে নির্বাচিত ছাত্র সংসদ কেন অকার্যকর করে দিবে? করে দিবে, এটা তার সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানি না। আমরা চাই যেভাবেই হোক না কেন আপনারা জিতেছেন, টেম্পারিং করে হোক আর ডিপ স্টেট আপনাদেরকে ক্ষমতা দিয়ে হোক, যেভাবে হোক জিতেছেন। এখন দেশটাকে সুন্দরভাবে চালান, আওয়ামী লীগের মতো কোনো ফেসিবাদী আচরণ করবেন না, ক্যাম্পাসগুলো দখল করতে যাবেন না। শিক্ষা প্রতিষ্ঠানে যদি হাত দিতে যান, তাহলে আপনার হাত পড়ে যাবে। কিছুদিন মজায় মজায় থাকবেন, কিন্তু একটা পর্যায়ে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণ ঠিকই জেগে উঠবে। তো দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি জানিয়েছেন এনসিপি 11 দলের জোট নেতাদের উপর হামলার অভিযোগ। সাজিদ আলম বলেছেন তার এলাকায় কমপক্ষে 30 জায়গায় নেতাকর্মীদের উপর হামলা করেছে বিএনপি। অথচ সাজিদ আলম বিজয়ীকে অভিনন্দন জানিয়ে এসেছেন। হওয়া উচিত কি ছিল? জিতেছে, ঠিক আছে। এখন পরাজিত প্রার্থীর কাছে যে শুভেচ্ছা বিনিময় করবে, তাকে সান্ত্বনা দিবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবে। দ্যাট শুড হ্যাভ বিন। আর তারা হামলা করা শুরু করেছে, যদিও লার্জ স্কেলে অতীতের নির্বাচনগুলোতে যেটা হয়েছে সেরকম হয়নি, কিন্তু তারপর একটা হামলাকে আমরা টলারেট করতে চাই না। তারেক রহমানকে এগুলো স্ট্রিক্টলি দমন করতে হবে, নইলে কিন্তু পরিণতি ভালো হবে না। দর্শক, দেশের বিভিন্ন স্থানে এনসিপি 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব। অভিযোগ অনুযায়ী হামলাকারী শুধু নেতাদেরই নয়, তাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এই যে বাড়িঘরে হামলা করা, এটা সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন। হামলার ঘটনাগুলো যার সামনে আসে, কিন্তু হামলা যেগুলো করা হয়নি, এগুলো থ্রেট দেওয়া হয়েছে, এগুলো অনেকে চুপচাপ, অনেকে বাড়ি থেকে চলে গেছে, এরকম ঘটনা ঘটেছে। এটা কেমন বাংলাদেশ? এত রক্ত, এত জুলাই, এরপরে নেতাকর্মীরা বাড়ি থাকতে পারবে না, নির্বাচনে জয় পরাজয়ের কারণে, তাও আবার ডিপি স্টেটের মেকানিজম করে জয়, এই কারণে এটা হতে পারে না। জামাতকে এখানে স্ট্রিক্ট রোল প্লে করতে হবে। দেশের নাগরিক, তারা নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার তাদেরকে পেতে হবে। একজন জামাত এনসিপির গায়ে যদি হাত দেওয়া হয়, কয়েক ঘন্টায় হিসাব নিতে হবে। এখন থেকেই সোচ্চার হন, আসেন। তো জামাতের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন হ্যাঁ, জামাত রিয়েলিটি মেনে নিয়েছে। জামাত এই নির্বাচন বানচাল করো, জ্বালাও করো, এগুলো করতে পারবে না, এগুলো করবে না। এগুলো করলে দেশ আরো ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। কারচুপির মাধ্যমে যে ক্ষতি হয়েছে, তার চাইতে বড় ক্ষতি হবে যদি জামাত এখন রিয়াকশন দেখায়। এটা আমির জামাত বুঝে শুনে, আমির জামাতের সিদ্ধান্ত অনেকে মানতে পারছেন না, বুঝবেন কিছুদিন পর, বুঝবেন যে আমির জামাত কতটা দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে। নইলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে, আবার সেই অত্যাচারের স্টিম রোলার নেমে আসবে জামাত ইসলামের উপর। কারণ ডিপ স্টেট এটা মারাত্মক জিনিস। জুলাই বিপ্লব ডিপ স্টেটকে কিচ্ছু করতে পারেনি, সে আগের স্ট্রাকচার বল, আমরা অনেক কিছু বলেছি, কিন্তু কিছু হয়নি। ধরাছোঁয়ার বাইরে কিছু হবে বলে মনে হচ্ছে না। তো এই পরিস্থিতিতে জামাতের এখানে তেমন কিছু করার ছিল না। জাতি হিসেবে আমরা অসহায়, অন্যায়ের কাছে আমাদের মাথা নত করতে হচ্ছে। তবে এখন তুলনামূলক ভালো যেটা, সেটা গ্রহণ করতে হবে। তুলনামূলক কম খারাপ, মাসলাহাতে মুরসালা, তাছাড়া কিছু করার নেই। দর্শক,
জামাত ইসলামী অভিযোগ করছে প্রার্থীদের রহস্যজনক হার ও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ঢাকা 7 বিভিন্ন জায়গায় সুস্পষ্টভাবে কিভাবে হারিয়ে দেওয়া হয়েছে সবগুলো কম্পাইল করছে। তবে হ্যাঁ, জাতিকে এটা জানাতে হবে, সংসদে যেতে হবে, শপথ নিতে হবে এবং জাতিকেও জানাতে হবে যে কিভাবে তাদেরকে পরাজয় করতে বাধ্য করা হয়েছে। তবে জনগণ যেভাবে জামাতকে উজাড় করে দিয়েছে, জনগণের প্রতি হাজারো শ্রদ্ধা। মানুষ নীরবে নিভৃতে ভোট দিয়েছে। মানুষ নতুন কিছু চেয়েছিল, দুর্নীতি চাঁদাবাজি থেকে মুক্তি চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। কিছুদিন পর জামাত কি জিনিস, জামাতের অভাব মানুষ ফিল করবে। জামাতের অভাব মিন্স জামাত ক্ষমতা আসলে দেশটা কত সুন্দর হতো, এটা মানুষ উপলব্ধি করবে। হায় হায় বলে আফসোস করা শুরু করবে। জাস্ট ওয়েট এন্ড সি। এইভাবে ক্ষমতা আসাটাকে অনেকেই মনে করছেন বিএনপি একটি মাইন্ড চিপায় ফেসে গেছে। জুলাই সনদ কিংবা এই হ্যাঁ ভোটে যেগুলো পাশ করে নেওয়া হয়েছে, একটিও যদি মানতে রাজি না হন বিএনপি, তাহলে তৎক্ষণাৎ রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে। একদিকে ভারত, একদিকে আওয়ামী লীগ, একদিকে জামাত, একদিকে জনগণ, একদিকে হ্যাঁ ভোট, সব মিলে বিএনপির এই নতুন পথযাত্রা কতটা সুখকর হবে সেটা এখন দেখার বিষয়। গতকাল রাত থেকে অনেকে ভাবছে বাংলাদেশে কি এক বিপর্যয় ঘটে গেল। হ্যাঁ, বিপর্যয় বটে, তবে এই বিপর্যয়টা অনেকে ভাবছেন জামাতের বিপর্যয়, কিন্তু আমরা দেখলাম এই বিপর্যয়টা মূলত মিডিয়া বিপর্যয়। কারণ গতকাল রাত থেকে আমরা মিডিয়াকে দেখলাম তারা উলঙ্গ হয়ে গেছে। একটি দলকে জেতানোর আগে নির্বাচন কমিশনের ফলাফল দেওয়ার আগেই তারা জিতিয়ে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে মিডিয়া এতটা উলঙ্গ আগে কখন হয়েছে কিনা, শেখ হাসিনার আমলে হয়েছে, বাধ্য হয়েছে, কিন্তু ঠিক এইবার যেভাবে তারা জনগণের পক্ষে থেকে সাথে থেকে এরকম উলঙ্গপনা দেখালেন, সেটি আসলে এক ধরনের বিপর্যয়। কিংবা আমরা যদি ভাবি যে এই মিডিয়ার বিপর্যয়টা আওয়ামী লীগের আমলেই হয়েছে, এখন তার ধারাবাহিকতা রক্ষা হচ্ছে, বা মিডিয়াকে সেভাবে সংস্কার করে আবার নতুন করে সাজানো না যাওয়ার ব্যর্থতাই হচ্ছে এই বিপর্যয়। যাই হোক, সেটি একরকম। আরেক দিক থেকে বিএনপির জয় নিয়ে একটা গ্রুপ খুশি, কিন্তু বড় একটা অংশ বিএনপির এই বিজয় নাখুশ হয়েছেন। এটা প্রমাণ করার জন্য তেমন বেশি কিছু দরকার নেই। আমরা যদি দেখি যে বিএনপি কতগুলো ভোট পেয়েছে আর বিএনপির অপোজিটের ভোটগুলো কত, তাহলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিএনপি এবার ইচ্ছা করেই না ভোট দিয়েছে, আর বিএনপির বিরুদ্ধে যারা তারা দিয়েছে হা ভোট। তো এই যে হা ভোটের পরিমাণ, সেটি হচ্ছে প্রায় 75 থেকে 77%। তো এই 75 থেকে 77% লোক বিএনপির সঙ্গে একমত নয়, তাদের বিরুদ্ধে। সো বিএনপি যেটা ভাবছে যে তারা জিতে গেছে, কিন্তু অপরপক্ষে দেখতে পাচ্ছি আমরা এই সুষ্ঠু গণতন্ত্রের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ লোক বিএনপির বিরুদ্ধে চলে গেছে। এবং কালকে যে নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, এতটা সুন্দরভাবে পরিষ্কারভাবে ফুটে উঠেছে, যেটা নিয়ে আসলে এখন আর মানুষের দ্বিধা কিংবা প্রশ্নের কিছু নেই, বা সন্দেহের কোনো অবকাশ নেই। মানুষ ইতিমধ্যেই দেখেছেন যে একটি দলকে জেতানোর জন্য, বিএনপিকে জেতানোর জন্য প্রায় প্রত্যেকটা কাগজে ওভার রাইটিং আছে। এবং সেখানে যেখানে দেখা গেছে 242 ভোট পেয়েছে, সেখানে 1242 অর্থাৎ 1 যোগ করে দেওয়া হয়েছে। কোথাও পেয়েছে 1000 ভোট, সেখানে 1500 করে দেওয়া হয়েছে, ডিজিট বাড়ানো হয়েছে। কোথাও কোথাও বেশি করা হয়েছে। আমরা যখন ফলাফলটা দেখি, তখন প্রথম দিকে দেখলাম যে সব আসনেই মোটামুটি লিডে থাকতেছে জামাত, দাঁড়িপাল্লা। তো প্রত্যেকটা কেন্দ্রেই এভাবে লিড হতে হঠাৎ দেখলাম যে সেই কেন্দ্রগুলো থেকে রেজাল্ট আসা বন্ধ, হঠাৎ করে অনেকগুলো কেন্দ্র থেকে একসঙ্গে রেজাল্ট আসতেছে, এবং সেখানে আর কোনো কাগজপত্রের খবর নাই, শুধুমাত্র ঘোষণা আসতেছে। এটি সাধারণত হয় যে রিটার্নিং অফিসাররা শেষ পর্যন্ত, তারা যেহেতু একটা শক্তি নিয়ে থাকেন, রাষ্ট্রের একটা অংশ হচ্ছে রিটার্নিং অফিসার বা ডিসি, তারা যে কোনো কিছু ঘোষণা দিলে সেখানে সেটাকে উলটপালট করা বা ঠিক নয় এটা বলার কোনো সুযোগ থাকে না। আমার কাছে একটা কাগজ আছে, কিন্তু 10 জন বা 50 জনের কাগজ নিয়ে আমি তাৎক্ষণিক তাকে প্রোটেস্ট করতে পারি না যে দেখেন আপনার 50 জনের ফলাফলে কি এসছে। তো এটা একটা বিষয় যে রিটার্নিং অফিসাররা এই কাজটা করেছেন বা করতে পারেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সবকিছু সত্ত্বেও বিএনপি শেষ পর্যন্ত ক্ষমতায় এসে গেছে, বা ক্ষমতার কাছাকাছি, বা তারা নির্বাচনে জিতে গেছে, এখন শুধু হস্তান্তর বাকি। আমরা ধরে নিচ্ছি যে খুব শীঘ্রই বিএনপির চেয়ারপারসন তারেক রহমান শপথ নেবেন, ক্ষমতা ভার গ্রহণ করবেন। কিন্তু এত কিছুর মধ্যেও যেখানে একটা বিশাল জনগোষ্ঠী এবার জামাতের প্রতি সমর্থন জানিয়েছে, এক ধরনের জয়কার আমরা দেখলাম জামাতের, কিন্তু তারপরও জামাত নির্বাচনে ভালো করেনি, অর্থাৎ বিএনপির কাছাকাছিও যেতে পারেনি আসন সংখ্যায়। এই ব্যাপারটাকে জামাত কিভাবে দেখছে? আমরা দেখলাম জামাতের মধ্যে তেমন কোনো ধরনের হাহুতাশ নেই, যতটা জামাতের সমর্থক কর্মী বা ভোটারদের মধ্যে আছে, জামাত লিডারদের মধ্যে সেই হাই হুতাশা বা হতাশার ভাবটি নেই। তারা স্পষ্ট করেছেন যে তাদের সঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ভোট গণনায় গাফিলতি বা 2 নম্বরই হয়েছে, এটা তারা বলছেন, কিন্তু এইটার জন্য যে তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন সেটা তাদের বক্তব্য কিন্তু উঠে এসেছে। ডাক্তার শফিকুর রহমান জামাতের যিনি, তিনি স্পষ্ট বলেছেন গণতন্ত্রের সৌন্দর্যটা এটা যে একটা দল জিতবে, একটা দল হারবে। যদি হারার মন মানসিকতা না থাকে বা পরাজয় স্বীকার করার মতো মন মানসিকতা না থাকে, তাহলে আমরা মনে করি যে নির্বাচনে অংশ নেওয়াই উচিত নয়। এমন কথা দিয়ে তিনি মূলত নিজেদের কর্মীদেরকে, নেতাদেরকে এবং নিজেকেই সান্ত্বনা দিয়েছেন যে আসলে হার জিত এটা কোনো ব্যাপার না, আমরা হারতেই পারি, এটা কোনো বিষয় নয়। অর্থাৎ তারা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন। কারণটা কি? প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।